নমস্কার সবাইকে। পাশে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এশিয়ার পাওয়ার ইন্ডেক্সের। মানে পুরো এশিয়াতে কোন দেশ কতটা পাওয়ারফুল তার একটা পুরো র্যাঙ্কিং। মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার এই সবকটা দিককেই মাথায় রেখে র্যাঙ্কিংটাকে তৈরি করা হয়েছে, যার মধ্যে 1 নম্বরে রয়েছে ইউএস, 2 নম্বরে চীন। দুটো দেশই সুপার পাওয়ার স্টেটাসে। কিন্তু এরপরেই দেখবেন ভারত 3 নম্বরে, মেজর পাওয়ার হিসাবে আবার আলাদা করে ডেজিগনেট করা। জাপান বলুন বা রাশিয়া, দুটো দেশের থেকেই ওপরে। জাপান, রাশিয়া, সাউথ কোরিয়া এই সবকটা দেশকেই রাখা হয়েছে মিডল পাওয়ার স্টেটাসে। ভারত সেখানে মেজর পাওয়ার। মানে পুরো এশিয়াতে ইউএস আর চীনের পর ভারতেরই হলো সব থেকে বেশি ক্ষমতা, সব থেকে বেশি প্রভাব। পাকিস্তান সেখানে দেখবেন 16 নম্বরে, লোয়ার মিডল পাওয়ার স্টেটাসে। বাংলাদেশ সেখানে মাইনর পাওয়ার, জাস্ট মাত্র 9টা পয়েন্টের সাথে। এবার দেখুন, আমি ভালো মতন করেই বুঝতে পারছি এটা দেখে আপনার মনে সবার প্রথমে দুটো মেন প্রশ্ন উঠে আসছে। এক হলো এই লিস্টটাকে, এই র্যাঙ্কিংটাকে আমরা মানবই কেন, আর দ্বিতীয় হলো ভারত রাশিয়া থেকেও ওপরে কিভাবে। কি তাই তো? অ্যাকচুয়ালি র্যাঙ্কিংটা পাবলিশ করেছে লোভি ইনস্টিটিউট, অস্ট্রেলিয়া থেকে। এরকম ধরনের র্যাঙ্কিং এটসেট্রা ইত্যাদির ব্যাপারে ইনফরমেশন পাওয়ার জন্য অনেকটা রেপুটেবল একটা সোর্স, ইউএস আর ইউকে থেকে বাইরে। সো ট্রান্সপারেন্সি বেশি, প্রপার সার্ভে হয়, চারিদিক থেকে ডেটা ইনপুট হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট বায়াসড হওয়ার চান্সটাও অনেকটা কম। বাট দেখুন, তবুও অস্ট্রেলিয়া হলো একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে থাকা দেশ। সো হতেই পারে এই লিস্টার মাধ্যমে একটা বিগার জিওপলিটিক্যাল গেম খেলারও চেষ্টা হচ্ছে। না হওয়ার কিছুই নেই, হতেই পারে। বাট যাই হোক, সে ব্যাপারে পরে আসছি, আগে এই পুরো র্যাঙ্কিং সিস্টেমটার ব্যাপারে জেনে নিন। প্রথমে যেমনটা বললাম, ইউএস আর চীনকে রাখা হয়েছে সুপার পাওয়ার স্টেটাসে। 80 পয়েন্ট হলেও ইউএস বর্তমানে বেশ খানিকটা পাওয়ার লুজ করেছে এশিয়াতে। সেখানে ইকোনমিক বলুন বা ডিপ্লোম্যাটিক, চীন ইউএসএ থেকে অনেকটা এগিয়ে যাওয়াতে কিছু এক্সট্রা পয়েন্ট এখানে গেইন করেছে। ভারতকে দেওয়া 40 পয়েন্ট, পাশে ছবিটাতে যার ডিটেলসটা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই পুরো সিস্টেমটাকে টোটাল দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 4টে হলো ইন্টারনাল পাওয়ারটাকে বোঝানোর জন্য, ইকোনমিক, মিলিটারি, রেজিলিয়েন্স, ফিউচার প্রজেকশন ইত্যাদির ওপরে ভিত্তি করে, যার মধ্যে আবার কিছু সাব পয়েন্টসও আছে। 17.5, 17.5, 10 আর তারপর আবার 10, এরকম করে নম্বরের ডিভিশন। শেষ 4টে পয়েন্ট হলো আবার অন্যান্য দেশের ওপরে কতটা ইকোনমিক ইনফ্লুয়েন্স ফেলছে ভারত, ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স ফেলছে, আরও যা যা বাকি এক্সটার্নাল বিষয়গুলো হয় সেইগুলোর উপরে ভিত্তি করে 15, 10, 10 আর তারপর আবার 10, এরকম করে বাকি পয়েন্টসগুলোর ডিভিশন। পুরো ব্যাপারটাতে এবার ডিটেলসে যাচ্ছি। ইন্টারনাল পাওয়ারের দিক থেকে সবার প্রথমেই হলো ইকোনমিক ক্যাপাবিলিটি। ভারতের ইকোনমির বর্তমান সাইজ বুঝে র্যাঙ্ক করা। রিসেন্টলি শুনেছেন ভারত $4.3 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে গেছে, 4th লার্জেস্ট ইকোনমি। রিসেন্টলি এই ফাইন্যান্সিয়াল ইয়ারের Q2 মানে জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী তো 8.2% রেটে ভারতের জিডিপি এখন গ্রো করছে, ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। আর এগুলোর জন্যই পয়েন্টস দেওয়া হয়েছে 3। তারপর হলো ইকোনমিক দিক থেকে ইন্টারন্যাশনাল লিভারেজ, মানে ভারতের ফরেন রিজার্ভ কত, সভরেন ওয়েলথ কত, সেই সব বুঝে পয়েন্ট দেওয়া। পাশে ইমেজটাতেই সেটা দেখতে পাচ্ছেন। $700 বিলিয়ন মতন ভারতের ফরেন রিজার্ভ এখন। গোল্ড তুলনামূলকভাবে কম অন্যান্য মেজর দেশগুলোর থেকে, তাই পয়েন্টসও কম। নেক্সট হলো ইকোনমিতে টেকনোলজির ইউজ, রিসার্চ আর ডেভেলপমেন্টে কতটা খরচ করা হয়, হাইটেক কত কিছু এক্সপোর্ট করা হয়, সেগুলোর উপরে ভিত্তি করে নাম্বার দেওয়া। এক্ষেত্রেও ভারত এগোচ্ছে, বাট স্কোপ আছে আরও অনেকটা বেটার করার। সো সেরকম বুঝে নাম্বার। নেক্সট হলো ইকোনমিক কানেক্টিভিটি, কতটা বেশি ইনভেস্টমেন্ট আসছে এখন দেশে, ইম্পোর্ট এক্সপোর্ট কতটা বাড়ছে ফরেন দেশগুলোর সাথে, সেগুলোর উপরে ভিত্তি করে নাম্বার দেওয়া। রিসেন্ট সময় দেখেছেন ভারতের এক্সপোর্ট অন্যান্য দেশে র্যাপিড স্পিডে বাড়ছে, ফরেন ইনভেস্টমেন্ট হু হু করে এখন বাড়ছে। সো ইকোনমিক কানেক্টিভিটির দিক থেকে মোটামুটি ফেয়ার একটা 0.9 পয়েন্টস। টোটাল ইকোনমিক দিক থেকে 4.7। এরপর হচ্ছে মিলিটারি ক্যাপাবিলিটি। ডিফেন্স স্পেন্ডিং ভারতের এখন 80 থেকে $90 বিলিয়ন মতন, জার্মানি থেকে একটু বেশি, বাট ইউএস, চীন আর রাশিয়ার থেকে কম। সো সেখানে বেশ খানিকটা কম মার্কস। টোটাল অ্যাক্টিভ মিলিটারি, প্যারামিলিটারি ফোর্সেস, র্যাপিড স্পিডে পরপর তৈরি করা স্পেশাল ফোর্সেস যেমন রুদ্র, গরুড়, ভৈরব ইত্যাদি অনেক কিছু কারণে আর্ম ফোর্সেসের দিক থেকে আবার পয়েন্টটা একটু বেশি। ভারতের মিলিটারি এখন অ্যাক্টিভ পার্সোনেলের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট।
দেন তারপর আমাদের ভারতের তরফ থেকে যেভাবে পরপর অ্যাডভান্সমেন্ট করা হচ্ছে, একের পর এক মেজর ডিফেন্স পারচেস, ইন্ডিজিনাস অনেক কিছু নিজে থেকেই ডেভেলপ করা, লং রেঞ্জ ক্যাপাবিলিটি, মেরিটাইম ক্যাপাবিলিটি, সাইবার ইন্টেলিজেন্স, র্যাপিড ডিপ্লয়মেন্টের ক্ষমতা ইত্যাদির কারণে টোটাল মিলিটারি ক্যাপাবিলিটিতে পয়েন্ট হলো 8.4, তুলনামূলকভাবে যেটা বেশ অনেকটাই বেটার। পিছিয়ে পড়ে যাচ্ছে এখন ভারত শুধু ল্যান্ডের দিক থেকে পুরো এশিয়াতে মিলিটারি ডিপ্লয়মেন্ট আর ডিফেন্স স্পেন্ডিংয়ের দিক থেকে। এরকম করেই নেক্সট পয়েন্টটা হলো রেজিলিয়েন্স, মানে ইন্টারনাল স্টেবিলিটি, বাইরে থেকে কোনো রিয়েল ইস্যু ফেস করলে সেটাকে কাউন্টার করার ক্ষমতা ইত্যাদি। ভারতে জানেন 11 বছর ধরে একটা স্টেবল গভর্নমেন্ট চলছে, যে সময়কালে বড় বড় সব মেজর দেশেই অনেকবার সরকার বদল হয়ে গেছে, ভারত সেখানে পুরোপুরি স্টেবল। সো সেই দিক থেকে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আছে। এনার্জি দিক থেকে রেয়ার আর্থ মিনারেলসের দিক থেকেও ভারতের সরকার কন্টিনিউয়াসলি পরপর সব মেজর ডিল করে যাচ্ছে। রিসেন্টলি কানাডার সাথে ইউরেনিয়াম নিয়ে একটা মেজর ডিল, নিউক্লিয়ার এনার্জিতে প্রাইভেটাইজেশন, চীনের আর অন্যান্য দেশের সাথেও মিনারেল ডিল, নিজের দেশেই রেয়ার আর্থ ম্যাগনেটস তৈরি করার জন্য এগিয়ে পড়া, চলছে এগুলো কন্টিনিউয়াসলি। বাইরে থেকে ইকোনমিক দিক থেকে আবার দেখেছেন 50% ট্যারিফ ইম্পোজ করে রাখা সত্ত্বেও ভারত কিভাবে রেজিলিয়েন্সি দেখিয়েছে, গ্রোথ থেমে যাওয়া তো দূর আরও দ্রুত দৌড়চ্ছে। এক্সটার্নাল ফরেন দেশ থেকে জিওপলিটিক্স, বর্ডার ইস্যু, সব দিক থেকেই ভারত উল্টে আরও স্ট্রং হিসাবে সবার সামনে এসে দাঁড়িয়েছে। সাথে আবার স্ট্র্যাটেজিক আর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ক্যাপাবিলিটির কারণে ওভারঅল 10-এর মধ্যে 5.5 দেওয়া হয়েছে ভারতকে রেজিলিয়েন্সে। নেক্সট হলো ফিউচার রিসোর্সেস, মানে ভবিষ্যতে 2045-এর দিকে ভারতের ইকোনমি কোথায় পৌঁছতে পারে, ডিফেন্সে ক্ষমতা কতটা হতে পারে, ভারত জুড়ে মেন ওয়ার্কিং ফোর্সের অ্যাভারেজ এজ কত হতে পারে, পপুলেশন অনুযায়ী টোটাল কীরকম ওয়ার্কিং ফোর্স হতে পারে ইত্যাদি অনেক কিছু দেখে এটা তো 5.5 দেওয়া হয়েছে ভারতকে। চীনের ইকোনমি জানেন স্লো হচ্ছে, ইউএস অলরেডি স্লো হয়ে গেছে, চীনের ওয়ার্কিং ফোর্সের অ্যাভারেজ এজ বাড়ছে, ইউএস এর ডেট অনেকটা বেড়ে গেছে, এইসব কারণেই ভারত একটা পজিটিভ এজ পাচ্ছে। নাও এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের দিকটায় আসলে ইকোনমিক ইনফ্লুয়েন্স বাড়ছে ভারতের অন্যান্য দেশে, আফগানিস্তান, ভুটান, রাশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, লম্বা একটা এরকম লিস্ট হয়ে গেছে। ডিফেন্সের দিক থেকেও আবার অ্যালায়েন্সেস বাড়ছে, রেগুলার এক্সারসাইজ, ড্রিল, মেজর পাওয়ারদের সাথে, ডিফেন্সের ইত্যাদিও বাড়ছে র্যাপিড স্পিডে। ডিপ্লোম্যাটিকভাবে সবাই অলরেডি দেখে ফেলেছে ভারতকে আইসোলেট করাটা আর এতটা সহজ না। মেজর দেশগুলোর ওপরে ভারত ডাইরেক্ট ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স তৈরি করে ফেলেছে। ব্রিক্স বলুন বা G20 বা ওয়েস্টার্ন অ্যালায়েন্স, ইম্পসিবল এখন ভারতকে নেগলেক্ট করা। কালচারাল ইনফ্লুয়েন্সও ধীরে ধীরে আবার পুনরায় গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এইসব কারণে ইনফ্লুয়েন্সের দিক থেকেও টোটাল 45-এর মধ্যে দেওয়া হয়েছে প্রায় 16। অবভিয়াসলি ইম্প্রুভমেন্টের অনেকটা স্কোপ আছে, সো ফেয়ার নাম্বার। নাও এবার আসা যাক রাশিয়া থেকেও ওপরে রাখা হলো কেন। দেখেন এখানে দুটো মেজর ব্যাপার আছে। র্যাঙ্কিংটা হলো এশিয়ার, ইউএস যেহেতু সোল সুপার পাওয়ার তাই এই লিস্টেও আছে, রাশিয়া সেখানে কিছুটা ইউরোপে, তো বেশ খানিকটা আবার এশিয়াতে। 80% মতো পপুলেশন যেখানে ইউরোপের কাছে, প্লাস রাশিয়া এই মুহূর্তে বড় একটা জিনিসে উলঝে আছে। ইকোনমি মেজরলি ভারত আর চীনের সাপোর্টে চলছে, মিলিটারি পাওয়ার খানিকটা ডিপ্লিট হয়েছে, ফরেন কোম্পানির রাশিয়াতে ইনভেস্টমেন্ট প্রায় শেষ, ফরেক্স রিজার্ভ ফ্রোজ হয়ে আছে ইত্যাদি আরও অনেক কিছু কারণে রাশিয়া এখন এশিয়াতে মিডিল পাওয়ার লিস্টে চলে গেছে, জাপানের থেকেও নিচে, এই র্যাঙ্কিং অনুযায়ী। অবভিয়াসলি মিলিটারিলি রাশিয়া এখনও ভারতের থেকে অনেক গুণ এগিয়ে, বাট ওভারঅল দেখলে এই র্যাঙ্কিং অনুযায়ী ভারতকে রাশিয়ার থেকেও আগে রাখা হয়েছে। এবার দেখুন এখানে একটা জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলও থাকতে পারে। আপনার মনে আছে হয়তো কিছুদিন আগেই ওয়ার্ল্ডের এয়ারফোর্সের পাওয়ারের র্যাঙ্কিং পাবলিশ হয়েছিল, যেখানে আবার ভারতকে চীনের থেকেও আগে রাখা হয়েছিল। অবভিয়াসলি ভারত অপারেশন সিন্দুরের সময় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, বা সেক্ষেত্রেও অ্যানালিস্টরা টাইমিংটার কারণে একটা অন্য ব্যাপারও সেন্স করতে পারছিল। চীন অনেকটাই ইরিটেট হয়েছিল সেই রিপোর্টটার পর, সেখানে এখন আবার রাশিয়াকে ভারতের নিচে দেখানো। হতেই পারে রাশিয়া যেহেতু ভারতের সাথে একটা ডিপ রিলেশন শেয়ার করে তাই কিছু মাইন্ড করলো না, বাট আবার হতেও পারে যে রাশিয়াও হয়তো ইরিটেট ফিল করলো। কয়েকদিন পরেই ভ্লাদিমির পুতিন ভারতে আসবেন, আর সেই মুহূর্তেই এই রিপোর্ট। হতেই পারে রাশিয়ার ভারতের মধ্যে কিছু একটা করার চেষ্টা চলছে এই রিপোর্টটার মাধ্যমে। জিওপলিটিক্স এটা কোনো কিছুই জাস্ট এমনি এমনি হয় না। এনিওয়েজ আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন।
আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।